হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গতকাল আমি টিনুর ওপর যে ভিডিওটা করেছিলাম টিনুকে নিয়ে, সেখানে আমি যেগুলো বলেছিলাম মোটামুটি একটা অনুমান ভিত্তিক তো বলেছিলাম, কারণ মানুষের কথা শুনে তাদের কথা বলার টেন্ডেন্সিটা দেখে আমার সেটাই মনে হয়েছিল। তো আজকে যখন আবারও ভিডিও করতে বসছি, টিনুকে নিয়েই করছি এই ভিডিওটা, সেই কথাগুলো যে বলেছিলাম সেগুলো আমার মনে হচ্ছে 100%ই সত্যি অনুমান ছিল। কারণ গতকাল একটা ভিডিও আমার চোখে পড়লো, অবভিয়াসলি তোমার আমাদের বিখ্যাত দালালের, যেখানে টিনুকে যা নয় তাই বলার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, চেষ্টা কেন বলছি, কারণ আরও বলতে পারতো, কিন্তু সেটা খানিকটা গিলে রয়েছে, পুরোটা এখনো বলছে না। তবে মান সম্মান, প্রেস্টিজ, জ্ঞান, আত্মসম্মান নিয়ে অনেক বুকনি দিয়েছে সত্যিকারের। এত জ্ঞান ওর, অথচ সেই জ্ঞানগুলো শুনে আমার এটা মনে হচ্ছিল নিজের মান সম্মান বোধটা আছে তো। যদি সেটা থাকতো তাহলে আজকে ওয়াইটিতে নিজের মুখটা দেখাতোই না। সবটা বলবো, সঙ্গে থাকো এবং পাশে থাকো, মানে শোনার জন্য। এবার দেখো, টিনু তার দাদার বাড়িতে আছে, আমরা টোটাল দেখেছি, ওখানে আছে, দাদার সাপোর্ট আছে, বৌদির সাপোর্ট আছে। আর দাদা এখন একা নয়, সে ফ্যামিলি ম্যান, তার বউ থাকে, বউয়ের সাপোর্ট ছাড়া দাদার এখানে কিছুই করার ক্ষমতা নেই। সেখানে দাদা যতটুকু তার মাসুতো বোনকে সাপোর্ট করছে সেটা তার নিজের বউয়ের সম্মতিতেই করছে। এবং তাদের ঘরের অবস্থাটা আমরা প্রত্যেকে জানি, সেখানে ওরা একটা অ্যাডজাস্ট করে রয়েছে, কিন্তু জাস্ট ফর ফিউ ডেজ, এটাই আমার মনে হয়। কারণ এটা তো দীর্ঘকালীন বা পার্মানেন্ট ব্যবস্থা হতে পারে না, সেটা সবাই বুঝছে, কিন্তু সেটাকে কন্টেন্ট করতে কেউ ছাড়ছে না। এটা হলো মোদ্দা কথা, কেউ যে বুঝছে না তা না, কারণ ওইভাবে থাকা যায় না, ওইভাবে থাকা সম্ভব নয়। যাদের বাড়িতে থাকছে তাদেরও সমস্যা হবে, যে থাকছে তার সমস্যা বেশি হবে। সেই জায়গাটা বুঝেও এরা কন্টেন্ট নিত্যদিন করে যাচ্ছে, এবং একটা মেয়ের চরিত্র এদের কাছে এতটাই ইজিয়ার মনে হয়, যেটাকে প্রতিদিন বিক্রি করে এদের রেভিনিউ ঢোকাতে দুবারও চিন্তা করতে হয় না, একবারও ভাবতে হয় না। যে পরিস্থিতিতে টিনু আজকে রয়েছে সেই পরিস্থিতি কিন্তু এদের লাইফেও আসতে পারে, কারণ লাইফ হচ্ছে আনসার্টেনটিতে ভরা। কাল কি হবে আমাদের সঙ্গে আমরা আজকে বসে কল্পনাও করতে পারি না। সেইখানে আমরা কারোর অবস্থা নিয়ে যখন চর্চা করি, তাকে নিচু দেখাতে চাই, তার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলি, তার মান সম্মান জ্ঞান নিয়ে কোয়েশ্চেন করি, তখন এইটুকু তো বুঝতে হবে যে মানুষ কোন পরিস্থিতিতে কি অবস্থায় কোথায় রয়েছে এবং কেন রয়েছে। এটা যদি বুঝতে না পারি তাহলে সেটাকে নিয়ে না বলাই তো ঠিক, কিন্তু তবু আমাকে বলতে হবে, কারণ কন্টেন্ট। ওকে, কারণ টিনুকে কন্টেন্ট করলে এখন লোক দেখতে আসছে, ঠিক আছে? দেখো, তার জন্য এই কারণে টিনুকে এত পরিমাণ বলা শুরু হয়েছে, সেখানে আমাদেরও বলতে হচ্ছে। বেচুকে নিয়ে যে বলবো সেই সময়টুকু পাচ্ছি না, কারণ আমি দিনে এখন একটা ভিডিও দিচ্ছি, কারণ আবার আমার ব্যস্ততাটা বেড়েছে। কিছু করার নেই, যেরকম যেরকম সমস্যা, আগে তো বাড়ির লোক, তারপর তো ইউটিউব, সোজা কথা। কারণ সেই একটা যখন জায়গা তৈরি করেছি, সেখানে সেই জায়গাটা রাখার জন্য আমি সময় পেলে ভিডিও করি, সোজা কথা। কারণ কাজ বাদ দিয়ে তো করলে চলবে না। তো যাই হোক, আমার সমস্যার সাইডে রাখো, যেটাকে দেখছি সেটাকে নিয়ে বলতে চলে এসেছি। তো দালাল কি বলতে বসেছে, এই কারোর বাড়ি গিয়ে রয়েছে, তার ঘরের সমস্যা, তবু সেখানে গিয়ে রয়েছে। এতটা নির্লজ্জ কি করে হতে পারলো টিনু? এখানে লজ্জার প্রশ্নটা কোথায় আসছে? এখানে দাদা বৌদি সার্ভিস করে, তারা তাদের মতো বেরিয়ে যায়, সে বাড়িতে থাকছে এবং বলতে গেলে বাড়ির দেখভালই করছে। গতকাল যে টিনুর ভিডিওটা এলো তাতে আমরা কি দেখলাম? ও কি বসে আছে? হ্যাঁ, ও সকালটা ওঠে না, বেলায় ওঠে, এটা ওর বরাবরের অভ্যাস। কারণ সকালের ওর কোনো কাজ নেই, যদি কোনো ব্যস্ততা থাকে, যদি কোনো এমার্জেন্সি থাকে, তাহলেও সকালে ওঠে। যাই হোক, যখন নেই তখন ওঠে না, এটা ওর মর্জি। এবার বেলায় উঠে খেয়েছে, ঠিক আছে, বেলায় উঠে খেয়েছে, দাদা বৌদি টিফিন রেখে গেছে, টিফিন আলাদা করে করতে হয়েছে এমন নয়, ছেলে মেয়েকে যে টিফিনটা দিয়েছে স্কুলের, সেই টিফিনই খানিকটা একটু বেশি করে রেখেছে। তার বদলে কি টিনু কিছুই করে না? নিত্যদিন এদের পিঠে করে খাওয়াচ্ছে, জল আসছে সেটাকে গুছিয়ে রাখছে, তারপরে ঘরের কুচকাচ কাজ করছে। এমনকি ওদের নিচে যে বৌদির বাপের বাড়ির লোকজন আছে, তাদের সঙ্গেও টিনুর ভালো সখ্যতা আছে, তারাও টিনুর দিকে খেয়াল রেখেছে, বা টিনু তাদের সঙ্গে কথোপকথন করে। তাহলে এই যে রিলেশনটা রয়েছে, সবাই বুঝতে পারছে এরা কিন্তু সবাই খুব ফ্লেক্সিবল, এবং টিনুকে খুব সাদরে আমন্ত্রণ করে দিয়েছে। তারপরেও মানে ওদের অসুবিধা এরা বেশি করে বুঝতে পারছে, এবং টিনুকে বোঝাতে এসছে এইভাবে থাকাটা মোটেও ওর মান সম্মানে লাগছে না। কেন এইভাবে কি থাকা যায়? একজন স্বামী স্ত্রী বিবাহিত কাপলের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে কি করে থেকে যেতে পারে? আচ্ছা, বম্বে দিল্লিতে যারা থাকে একেবারে সবাই হাইফাই থাকে না, হ্যাঁ, সবারই একেবারে তোমার 2 বেডরুম ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট থাকে না, অনেকে 1 রুম ফ্ল্যাটেও কিন্তু অ্যাডজাস্ট করে থাকে। এরকম বহু ফ্যামিলি আছে, এবং বহু সিনেমা আমরা দেখেছি যেখানে একটা ঘরে শ্বশুর শাশুড়ি, ছেলে বউ, মেয়ে, তাদের নাতি নাতনি সবাই অ্যাডজাস্ট করে থাকে। এমনকি এমনও একটা সিনেমা আছে, আমার এই মুহূর্তে নাম মনে নেই, সে নতুন বিয়ের পর স্বামী স্ত্রীর জায়গা হয়েছে কোথায়? ঘরের যেহেতু ভাড়া পাওয়া যায় না বম্বে দিল্লির মতো জায়গায়, তখন মানে সেই সময় পুরোনো সিনেমার একটা কথা বলছি, নাম এই মুহূর্তে আমার মনে নেই, রান্নাঘরে তাদের শোয়ার ব্যবস্থা করা হয়েছে। এরম ভাবেও তো লোক থাকে।
নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে লোকজন কি করে থাকে? সবার নিজের নিজের বাড়ি, সবার নিজের নিজের কেনা বাড়ি, কেনা ফ্ল্যাট, কেনা সব কিছু থাকে না রে ভাই। মানুষের জীবন অনেক লড়াইয়ের, সেখানে সবাই কিন্তু এত শান্তির নীড় পায় না। মানুষের জীবন অনেক, মানে ম্যাক্সিমাম মানুষের জীবনেই কিন্তু সংগ্রাম জড়িয়ে রয়েছে, কিন্তু তার মধ্যেও তারা সুখে আছে, শান্তিতে আছে এবং রোজকার দিন যাপন করছে এবং নিজেদের পরবর্তী প্রজন্ম যাতে আরও ভালো থাকতে পারে সেই চেষ্টা করে যাচ্ছে। যারা এইভাবে এইরকম ব্যস্ততম ক্যাপিটাল সব শহরে থাকে, তাদের দেখো গিয়ে নিজের নিজের মানে পৈতৃক ভিটে আছে, তাদের আলাদা আলাদা বাড়ি আছে, তাদের আলাদা মানে নিজের কি বলবো কর্মক্ষেত্র বাদ দিয়ে যেগুলো ওদের জন্মস্থান, সেখানে সবার নিজস্ব নিজস্ব বাড়ি আছে। মানে আমি জন্মস্থানেও আমার বাড়ি থাকবে, আবার কর্মস্থানে গিয়েও আমি বাড়ি করে ফেলবো, এরকম সবাই পারে না। কাজে এগুলোকে নিয়ে এইভাবে বলা মানে নিজেদের নিম্ন প্রবৃত্তির পরিচয় দেওয়া। ঠিক আছে, বুঝতে হবে, সব কিছু বুঝতে হবে। বললেই একেবারে আমি বিশাল মহারাজা মহারানী হয়ে গেলাম, এইভাবে বলাটা ঠিক সবসময় খাটে না। আজকে ও রয়েছে, দুদিন ওয়েট করো, দেখো 1 সপ্তাহ 10 দিন তো দেখতে হবে আদৌ এই ব্যাপারটা চলে না, এর পিছনে আরও এদের কোনো প্ল্যানিং আছে, এটা দেখতে হবে তো, ধৈর্য রাখতে হবে তো। ধৈর্য মানুষের পরম ধর্ম, লজ্জার মতনই। ধৈর্য না ধরলে, সময়ের অপেক্ষা না করলে কোনো অ্যান্সারই আমাদের কাছে আসবে না। কাজে এই যে বকা ফাউ মানে বিভিন্ন লোকের বিভিন্ন কথা তো ফাউ হয়ে যাবে যদি পরবর্তীকালে আমরা অন্যই কিছু দেখতে পাই। তবে এইসব বলার যে আলাদাই উদ্দেশ্য, সেটা তো পরবর্তী অনেক কথাই বুঝতে পারলাম। মা যখন টিনু চলে এলো, তাহলে টিনু কেন মার সঙ্গে চলে এলো না? তার নিজস্ব যখন একটা বাপের বাড়ি আছে, তাহলে সে কেন মার সঙ্গে তার বাপের বাড়িতে থাকছে না? অথচ এই টিনুই যখন বাপের বাড়িতে ছিল, কেন সে তার দাদা বৌদির সংসারে পড়ে রয়েছে? কেন সে আলাদা কোনো বাসস্থান গড়ে তুলছে না? মানে এই মেয়েটা যাই করবে সেটাকেই নিয়ে এদের কন্টেন্ট করতে হবে। তবে এই যে বাড়িতে নিয়ে আসার কথা বলছিলাম না, যেভাবেই হোক টিনুকে দিল্লি ছাড়া করতে হবে, মানে দিল্লি নয়টা যাই বলো না কেন, ওই ছাড়া করতে হবে, করে ওকে যেভাবে হোক ওর ওই হাসনাবাদ বসিরহাট অঞ্চলে নিয়ে আসতে হবে, যাতে ওকে মানে অহরহ জ্বালাতন করা যেতে পারে, যাতে ওকে স্টক করা যেতে পারে, যাতে ওকে আর কি বিভিন্নভাবে ফোকলার সঙ্গে জোড়া যেতে পারে। তার জন্য এখন বারবার বলা হচ্ছে ফোকলা তো ওখানে নেই, বম্বেতে রয়েছে। কে দেখতে গেছে? কে দেখতে গেছে ফোকলা কোথায় রয়েছে? ও ঘরের মধ্যে লুকিয়ে চুপ করে ঘাপটি মেরে ওয়েট করছে নাকি কখন এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে সাহায্য করে সেই কাঙ্ক্ষিত বস্তুটাকে ওর হাতের কাছে এনে দেবে, এই জন্য ওয়েট করছে না? কে বলতে পারে? এই যে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেন তেন প্রকারে টিনুকে দাদার ঘর ছাড়া করার চেষ্টা করছে, এর পেছনে ফোকলার মদত নেই, এটা কে শিওরিটি দিয়ে বলতে পারবে? আবার তো যেভাবে এরা বলছে দাদার ঘরে থাকার কি আছে, মানে টিনুর কোনো মান সম্মান বোধ নেই, এই যে বলা হচ্ছে, তার সঙ্গে এটাও বলা হচ্ছে যে মান সম্মান বোধ যার নেই তার কি আছে? জীবনের আগে তো মান সম্মান, ভাবা যায় এই কথাটা বলার মানেটা কি? জীবনের আগে মান সম্মান মানে তুমি বাঁচো মরো যাই করো, আগে তুমি মান সম্মানের খেয়াল রাখো। অর্থাৎ আমার মান সম্মান নেই, আমার বাঁচার কোনো অধিকার নেই, এটাই তো বলতে চাইছে। তার মানে সেই বেচুদের কথাতেই আবার আমার চলে আসতে হয় যে কোনো মেয়ে বউয়ের নামে যদি কোনো চরিত্র নিয়ে যদি কোনো বাজে রটনা করা হয়েছে, অর্থাৎ তাদের চরিত্র বাজারে বিক্রি হয়েছে, তবে সেই মহিলা বা সেই মেয়ে বা সেই বউয়ের বাঁচার কোনো অধিকার নেই, কারণ তার মান সম্মান নেই, অতএব তার বাঁচার কোনো অধিকার নেই। সেই কথাটাই তো আজকে দালাল বসে বসে কন্ট্রোভার্সি করছে আর বলছে যে জীবনের আগে আমি মান সম্মানকে রাখি। অথচ টিনুর ক্ষেত্রে এটা বলা যাচ্ছে, নিজের ক্ষেত্রে বলা যাচ্ছে না। তার যে কোনো ওয়াইটিতে মান সম্মান নেই সেটা তার খেয়াল নেই, তাকে কেউ সেভাবে সম্মান করে না সেটাও তার খেয়াল নেই, তাকে প্রত্যেকটা মানুষ বৃতৃষ্ণার চোখে দেখে, ঘৃণা করে, কয়েকজন একজন দুজন বাদ দিয়ে, মানে যারা একে কাজে লাগায় তাদেরকে বাদ দিয়ে, এরা কাজে লাগানোর জন্য একে তোয়াজ করে, বাদ বাকি পিছনে কি করে সেটা তো আর আমরা জানতে পারছি না। তবে এইটুকু বুঝি, দালালের মতো মহিলাকে কেউ কখনো যদি দয়ার চোখেও দেখেছে তো সে ভুল করবে, কারণ এই মহিলা প্রত্যেককে কাজে লাগায় এবং প্রত্যেককে কাজে লাগিয়ে নিজের কাজে লাগায়। সোজা কথা, একমাত্র ম্যান্ডি যে কিনা এই দালালকে কাজে লাগিয়েছে, অ্যাকচুয়ালি নিজের পোষ্যে পরিণত করেছে, দালাল পোষ্য আর কি। তার জন্যই আজকে তো এই কথাগুলো বলতে হচ্ছে। ম্যান্ডির মানে সব কিছুতেই তার দোষ চাপা দিতে হচ্ছে। ম্যান্ডি তাকে নিয়েও কিছু বললে সেটা ম্যান্ডির ভালোবাসা হিসেবে দেখাতে হচ্ছে। একটা সস্তা ধরের ব্যাগ দিয়ে, 100 টাকার ব্যাগ দিয়ে তার ভালোবাসা যাচাই করতে হচ্ছে, তার সঙ্গে তুলনা করতে হচ্ছে। আমি সোনার দুল দিইনি, তাহলে 100 টাকার ব্যাগ দিয়েছি সেটা নিয়ে এত বলা হচ্ছে কেন? সোনার দুলটা সোনার দুলই তো, সে প্রশ্নও তো আমি তুলেছিলাম। ওটা সিটি গোল্ড নয় তো, মানে গোল্ড প্লেটেড নয় তো। আজকাল তো সোনার যা দাম, 1.80 সে কিনা সোনার দুল দিচ্ছে, কে না ওয়াইটির পাতানো বনুকে। ভাবা যায়, নিজের আত্মীয়কেই লোক আজকাল সোনার জিনিস দেয় না, সে কিনা পাতানো লোককে সোনার জিনিস দিতে যাবে। মানে এইগুলো যে যারা দেখায় বা যারা বলে, তারা যে কতটা ভাবে আমি ভিউয়ার্সদের বোকা বানালাম বা আমরা যেন ঘাসে মুখ দিয়ে চলি, তাই না? কে দেখতে যাচ্ছে ভাই? আজকাল একটা বাবা তার মেয়ের বিয়েতেই সাফিসিয়েন্ট গয়না, সোনার গয়না দিতে পারে না, তাকে রীতিমতো গিলতি গয়নার দিকে মানে ঝুঁকে যেতে হয়, যেটা কিনা আগে আমাদের সময়কার বা তার আগে বিয়ের সময় লোকজন ভাবতেই পারতো না যে নকল গয়না দিয়ে বিয়ে দেবো। আজকালকার ম্যাক্সিমাম বিয়েতে গিয়ে দেখো, যাদের প্রচুর পয়সা আছে তাদের কথা ভাব দাও, আমরা যারা মধ্যবিত্ত তাদের কথাই ধরো, সে গয়নার মান কমে গেছে, তাতে সোনার পরিমাণ কমে গেছে, ম্যাক্সিমাম নকলি গয়নায় পরিণত হয়েছে। সাবেকি গয়না আজকাল কেউ বাড়ি করতে চায় না, ওই সাজানো গোছানোর জন্য নকলি গয়নার উপর এখন জোর দেওয়া হচ্ছে।
যাই হোক, সেসব কথা নয়। কথাটা হচ্ছে যে এই কথাগুলো শুনে আমার এটাই মনে হলো, যার নিজের মান সম্মান নেই সে কিনা অন্যের মান সম্মান নিয়ে জ্ঞান দিতে আসে, এটা আমাদের শুনতে হবে, হজম করতে হবে। ভাই তুই একটু চুপই কর, তোর কথা বলার কোনো তো মুখ নেই, কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করার তোর অকাতি নেই, কারণ কারোর সাথে যোগাযোগ হবে তবে না তুই জানবি, তবে না সেই পরিমাণ কন্ট্রোভার্সি করে তোর যেরকম মানে টাকা প্রয়োজন সেই রেভিনিউটা ঢোকাবি, সেইটা তো তোর সম্ভব নয়। দেখ তোর কন্ট্রোভার্সির লিমিট কোথায় চলে এসছে। একদিন একটু ওই রন প্রীতিকে নিয়ে বলেছিস, ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে, তোর দৌড় অত দূরই। কারণ একই কথা রোজ রোজ বললে দর্শক খাবে না। কাদের খাবে? যাদের ঘরে তুই গেছিস, যাদের সঙ্গে তুই ওঠবোস করেছিস, কাজেই ওইটা শোনার জন্য তুই আর কি বেশি জানিস, তার সম্বন্ধে কি ভেতরে ঢুকে গুপ্ত খবর বার করে এনে কখন বমি করবি, এইটা দেখার বা শোনার জন্য লোক তোর কাছে ভিড় করে, আর কিন্তু কিচ্ছু না। আজকে ম্যান্ডির সঙ্গে সখ্যতা করে তুই যে লস করেছিস, তার জন্য তুই তো প্রতিদিন ঘরের মধ্যেই গুমড়ে গুমড়ে মরিস। আজকে না হলে তুই এই ম্যান্ডিকে বেচে কি পরিমাণ কন্ট্রোভার্সি করতে পারতি, সেটা তো তোর ভেবে ভেবে নিজের হাত কামড়াতে হচ্ছে। আর ম্যান্ডি কন্ট্রোভার্সি দিচ্ছে কিন্তু তুই করতে পারছিস না সেই লেভেলের। এখন তোর সাথে সখ্যতা আছে, যাতায়াত আছে, সেইখানে তুই যদি বিপরীতে ওর এগেনস্টে গিয়ে কিছু বলিসও, তাও কি লোক খাবে? খাবে না তো। কাজে সেই রকম তোর বিরোধী পক্ষ হয়ে তোকে ভিলেন সাজতে হবে, তবে না সেইভাবে কন্ট্রোভার্সি তুই গেলাতে পারবি। যাই হোক, সেই সময় সম্ভব না, কারণ এত কেস কামারি কারোর পিছনে যদি বাঁশ হয়ে পড়ে থাকে, তো সে কি আর সেইভাবে কন্ট্রোভার্সি করতে পারে গো? ওই একটা 40-42 হাজারের চ্যানেল হয়েও সেই 3,000, 8,000, 10,000-এর মধ্যে ভিউজ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। মাস গেলে একটা ইনকাম তো আসে। আরে ভাই, সেই ইনকাম দিয়ে নাকি সোনার গয়না লোককে বিলিয়ে বেড়ায়, পাওয়া যায়? যাকে বাদ দাও। ওই 100 টাকার ব্যাগের অকাত যেটা দিয়েছিল, অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে পিচবোর্ডের ব্যাগ, যেগুলো কিনা একটু জল লাগলে, হাওয়া লাগলে ফেটে যায়, চামড়াগুলো ফেটে যায়, যেগুলো ম্যান্ডি বলেছে ইঁদুরে খেয়েছে। অ্যাকচুয়ালি না, ওগুলো হাওয়া লাগলেই ফেটে যায়। কিংবা তুমি যদি কোনো প্যাকেটে করে রেখে দাও, ইউজ না করেও দিভানে মনে করো আলমারিতে, পরে যখন বার করবে দেখবে ওগুলো ফেটে 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 গেছে। কম দামি ব্যাগের এটাই হলো, চামড়া ভালো না, ওগুলো চামড়াও না, অ্যাকচুয়ালি ফোম। তা সেগুলো টেকে কখনো? তোদের নজর হচ্ছে সেই ওই নর্দমার দিকে। 100 টাকার ব্যাগ কে ইউজ করে? তোরা এত ইনকাম করিস, ওই লেদারের ব্যাগটা ইউজ করতে দেখি না একটা। ওই ফিচকি মার্কা যতগুলো ব্যাগ টুনুর টানুর, আরে একটা লেদারের ব্যাগ দাম দিয়ে কেন না, 2-2.5 হাজার টাকা দিয়ে, দেখ জিন্দগি ভর চলে যাবে। এই প্রতিটা ড্রেসের সঙ্গে একটা পিঙ্কি মারা ব্যাগ নিয়ে কি চলিস তোরা? আমি তো বুঝে পাই না। যাই হোক, এগুলো হচ্ছে চয়েস বা টেস্ট, যেটা কিনা তোদের খুবই মানে কি বলবো লোয়ার ক্লাস। তোরও দেখি, ওই ম্যান্ডিরও দেখি, রোজই একটা কি 200-100 টাকার ব্যাগ নিয়ে ঘোরাফেরা করিস, এদিকে নাকি লাখ লাখ টাকা ইনকাম করিস। ইচ্ছা করে না হাই ফাই ব্র্যান্ডেড কোনো ব্যাগ কিনি? হবে কি করে? মানুষের এগুলো অভ্যাস থাকা চাই, আশপাশের লোক ব্যবহার করছে এগুলো দেখা চাই, তবে না ওগুলো কেনার দিকে ঝুঁকবি, তাই না? যাই হোক, সবার ব্র্যান্ড থাকে না, আর সব ব্লগার ব্র্যান্ডেড হয় না, এটাই হলো আসল ব্যাপার। যাই হোক, এইরকম নজরিয়া নিয়ে টিনার অন্তত কন্ট্রোভার্সি করতে আসিস না, কারণ ও চেষ্টা করছে তোদের কবল থেকে বের হতে, তার জন্যই জায়গা ছেড়ে অন্য জায়গায় পড়ে রয়েছে। চেষ্টা করছে আলাদা কিছু নিজের জন্য তৈরি করতে, চেষ্টা তো করতে হবে, তাই না? বসে তো নেই। আর কি বলছে, ঘুম থেকে বেলা করে উঠছে, তখনই ব্রেকফাস্টটাকে লাঞ্চ হিসেবে খেয়ে নিচ্ছে। কি উচ্ছৃঙ্খল জীবন ভাই! সকালবেলা না খেয়ে যদি আমি বেলা করে খাই, তাহলে আমার জীবন উচ্ছৃঙ্খল হয়ে গেল। আচ্ছা দালাল, তোকে জিজ্ঞাসা করি, ইন্টারমিডিয়েট ফাস্টিং সম্বন্ধে কোনো জ্ঞান আছে? এইভাবে কিন্তু অনেকে ওজন কমাবার চেষ্টা করে, টিনা করছে আমি বলছি না, কিন্তু এটার কিন্তু একটা প্রচলন আছে যে আমরা রাত্রে যে টাইমে খাবো, এর একটা ফিক্সড টাইম আছে, সেই টাইমটা এখানে আমি মেনশন করছি না, মোটামুটি একটা ধারণা দিচ্ছি, যে টাইমে খাবো তার 12 ঘন্টা পর গিয়ে আবার আমি খাবো। এটা একটা ইন্টারমিডিয়েট ফাস্টিং, একটা নতুন, বা আগেও হয়তো ছিল, আমি ঠিক বলতে পারবো না, তবে ইদানিংকাল এটা শোনা যাচ্ছে যে এর দ্বারা নাকি মানুষ অনেকভাবে নিজের ওয়েট লস করছে। এবার এটা যে মনে করছে তার করলে হবে না, অবশ্যই ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে করতে হবে। যদি তোমার হেলথ ইস্যু না থাকে, সেটাকে ডাক্তারকে বলে তারপর করতে হবে। তো এইভাবে কিন্তু অনেকেই রাখে, সকালে বহু মানুষ খায় না, অনেকে রাত্রিবেলা যদি 10টায় ডিনার করে, তো পরের দিন আবার 10টার পর ব্রেকফাস্ট করে, তো সেটাকে, বা অনেকে আছি আমরা, যেমন আমরা তো ম্যাক্সিমাম, আমার তো 10:30, 11টা বেজে যায় খেতে খেতে রাতের খাবার। তো পরদিন যদি আমি সেই ইন্টারমিডিয়েট ফাস্টিং রাখি, তাহলে কিন্তু আমার বেলা 11টার পরই খেতে হবে। তাহলে এটার মানেটা কি? আমি উচ্ছৃঙ্খল জীবনযাপন করছি? ভাই, উচ্ছৃঙ্খলতা কাকে বলে সেটা তো আগে জান। ওই যে নিজের সংসারে না থাকা, নিজের বর কিছু একটু বললো, তার জন্য আমার মানে তুই দেখাচ্ছিলি যেটা, সেটা বলছি, ভিতরের গল্প তো আমরা জানি যে বর আর বউয়ের ওটা একটা চ্যানেল গ্রো করার একটা ষড়যন্ত্র ছিল, ঠিক আছে, প্ল্যানিং ছিল। তুই যে দেখিয়েছিস, বর আমায় কিছু বললো, কাজেই আমি সংসার ছেড়ে ফ্ল্যাটে গিয়ে রইলাম, আমার মতো আমি থাকলাম, আমার বোনেরা এলো, আমি বোতল নিয়ে পার্টি করলাম। তো এগুলোকে বলে উচ্ছৃঙ্খলতা। বরের কথাকে না শোনা, বাবা মাকে লুকিয়ে কোথাও যাওয়া, ওই নাইট ক্লাব যেটা বলিস, যে তোর বোনও বসে বসে বলছিল যে আমরা নাইট ক্লাবে গেছি, বাবা জেনেছে নাকি? তো সেটাকে বলে উচ্ছৃঙ্খলতা। আর টিনু কি করে? নিজে রোজগার করছে, নিজে কিনছে, নিজে খাচ্ছে, সবাইকে খাওয়াচ্ছে, তোর মতো একা একা বসে খাচ্ছে না।
তুই ওয়েট করিস কখন তোর শাশুড়ি ওপর থেকে তোদের রান্নাগুলো দেবে, তারপর তুই চিন্তা করবি রাঁধবি কি রাঁধবি না। অর্থাৎ ওই রান্না দিলে তোর বরের হয়ে যাবে, তোর নিজের মতো তুই একটু করলি কি করলি না, বা ওর থেকে হয়ে গেল কি হয়ে গেল না, এগুলো সব হিসাব করছিস বসে বসে, সেই দিয়ে ব্লগিং দেখাস, তাতে ভিউজ হয় না তো, হবে না তো, রোজ ওই জিনিস দেখতে ভালো লাগে। যাই হোক, তোকে নিয়ে অনেক কথা বলে ফেললাম, এত কথা বলার আমার ইচ্ছাই থাকে না, কারণ আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করতেই চাই না, ভালোই বাসি না। কিন্তু টিনুকে নিয়ে এইভাবে মান সম্মান নিয়ে জ্ঞান দিতে যখন দেখলাম, তখন বলতে তো একটু হয়, তো সেই বলাটাই বললাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড হাইপ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।